রাত 10টা। ঘড়ির কাঁটা যখন টিকটিক করে রাতের গভীরতম স্তরে পৌঁছায়, যখন ছায়াগুলো নিজেদের থেকেও বড় হয়ে ওঠে, তখনই শুরু হয় আমাদের সময়, অশরীরীর সময়। স্বাগতম এপিসোড 12-তে। আজ আমি আপনাদের সামনে হাজির করব 4টি এমন ঘটনা যেগুলো শুনলে শুধু গা ছমছম করবে না, প্রশ্ন জাগবে বাস্তবতা নিয়ে। এগুলো গল্প নয়, এগুলো আমাদের চারপাশে লুকিয়ে থাকা সেই সত্য যাকে আমরা অস্বীকার করতে চাই। প্রতিটি ঘটনা পাঠিয়েছেন আপনাদেরই মতো শ্রোতা বন্ধু, যারা এর সাক্ষী। প্রতিটি বর্ণনা এতটাই বিশদ, এতটাই জীবন্ত যে শুনতে শুনতে আপনি নিজেকে ঘটনার মাঝে খুঁজে পাবেন। প্রস্তুত তো? চলুন ডুব দেওয়া যাক আজকের প্রথম ঘটনায়। আজকের চতুর্থ ঘটনাটি হবে একেবারে আলাদা, স্পেশাল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের জীবন্ত গ্রন্থ ও মধ্যরাতের পাঠচক্র। তাহলে বুঝতেই পারছেন কেমন স্পেশাল হতে যাচ্ছে আজকের চতুর্থ ঘটনাটি। ঠান্ডার মধ্যেও যখন আমি ঘটনাটি রিড করছিলাম, পুরো শরীরে কাঁটা দিয়ে উঠছিল। এই ঠান্ডার মাঝেও ঘেমে গিয়েছিলাম। ঘটনা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে নিন, কারণ আজকের ঘটনাগুলো এতটাই ভয়ঙ্কর যে শুনে আপনি হয়তো আর ফিরে আসার সাহস পাবেন না। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইবার, তারা আজকের ঘটনায় রেটিং দিতে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন আমি প্রস্তুত, যদি আপনি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। প্রথম ঘটনা, পুরাতন মর্গের নিচের 113 নম্বরের দরজা ও জীবন্ত আর্কাইভ। এই ঘটনা আমাদের পাঠিয়েছেন একজন সিনিয়র ফরেন্সিক মেডিকেল অফিসার, যিনি তার পরিচয় গোপন রাখতে চান। আমরা তাকে ডক্টর কে নামে ডাকব। অসংখ্য ধন্যবাদ ডক্টর কে, যিনি তার কেরিয়ার বিপন্ন করার ঝুঁকি নিয়েও এই তথ্য আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। 2024 সালের এপ্রিল মাস, ঢাকার একটি শতাব্দী প্রাচীন হাসপাতাল ও সংলগ্ন মর্গ কমপ্লেক্স পুরোপুরি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। ডক্টর কে, যিনি ওই হাসপাতালে 10 বছর ধরে কাজ করছেন, তিনি নির্মাণ শ্রমিকদের নিয়ে একটি প্রাথমিক নিরাপত্তা পরিদর্শনে যান। মর্গের নিচতলায় যে অংশটি কখনো ব্যবহৃত হয়নি বলে ফাইলেতে উল্লেখ ছিল, সেখানে একটি বেয়ারিং ওয়ালে তিনি অস্বাভাবিক খসখসে শব্দ শুনতে পান। দেওয়ালটিতে টোকা দিতেই তা ফাঁপা শব্দ করে। নির্দেশে শ্রমিকরা দেওয়াল ভাঙতে শুরু করে। পেছন থেকে ধুলো, পোকা আর 100 বছরের নিঃশ্বাস বের হয়ে আসে। একটি সংকীর্ণ নিম্নমুখী সিঁড়ি প্রকাশ পায়। ডক্টর কে, দুজন সাহসী শ্রমিক এবং একটি উচ্চ ক্ষমতার হ্যান্ডহেল্ড ক্যামেরা নিয়ে সেই সিঁড়ি দিয়ে নেমে যান। প্রায় 30 ফুট নিচে তারা একটি বিশাল গম্বুজাকার হল ঘরে পৌঁছান। ঘরটির আয়তন প্রায় একটি বাস্কেটবল কোর্টের সমান। কিন্তু যা দেখে তাদের রক্ত হিম হয়ে যায় তা হলো ঘরের চারপাশের দেওয়ালে, মেঝেতে থেকে ছাদ পর্যন্ত সারিবদ্ধভাবে 113টি লোহার দরজা বসানো। প্রতিটি দরজায় একটি করে ক্রমিক নম্বর 1 থেকে 113 এবং একটি ছোট খাঁজ কাটা দেখার স্লট আছে। বাতাসে ফরম্যালিন, পচন আর একটি মিষ্টি গন্ধের ভয়ঙ্কর মিশ্রণ। প্রথম দরজা নম্বর 37 তারা একটি ক্রোবার দিয়ে খুলতে সক্ষম হন। ভেতরে একটি 6x8 ফুটের সেল, যার ভেতরে একটি শীর্ণ কঙ্কাল মেঝেতে পড়ে আছে। কঙ্কালটির হাতে এখনও শিকল বাঁধা এবং পাশেই একটি রুস্তম জলের পাত্র ও একটি ক্ষয়ে যাওয়া ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় তারিখ 14 ডিসেম্বর 1971। ডক্টর কে সেলের ভেতরে পা রাখতেই হ্যান্ডহেল্ড ক্যামেরার স্ক্রিনে অস্বাভাবিক ইন্টারফিয়ারেন্স দেখা দেয় এবং অডিওতে একটি কণ্ঠস্বর ভেসে ওঠে, দয়া করে আমার নামটা কাউকে বলো, আমার নাম নুরুল ইসলাম, গ্রাম বাগেরহাট। তারপরই হলঘরের সবগুলো দরজা একসাথে জোরে ধাক্কা দিয়ে ওঠানামা করা শুরু করে, যেন ভেতর থেকে কেউ বের হতে চাইছে। একই সাথে সেই 113টি স্লটের ভেতর দিয়ে অস্পষ্ট আলো নিভ নিভ করতে থাকে। শ্রমিকরা আতঙ্কে উপরে উঠে যায়। ডক্টর কে একা নিচে থেকে যান। তিনি তার ফোন দিয়ে একটি ভিডিও রেকর্ড করতে থাকেন। তিনি দেখেন দরজা নম্বর 71-এর স্লট দিয়ে একটি জীবন্ত চোখ তাকে দেখছে। চোখটি ভয়ে, ব্যথা ও প্রার্থনায় ভরা। পরের কয়েকদিন গোপনে গবেষণা করে ডক্টর কে যা জানতে পারেন তা শুনলে মাথা ঘুরে যাবে। এই স্থানটি ব্রিটিশ আমলে ট্রপিক্যাল ডিজিজেস আইসোলেশন সেল নামে পরিচিত ছিল, যেখানে কলেরা, প্লেগ রোগীদের জীবন্ত অবস্থায় রাখা হতো নৃশংস পরীক্ষার জন্য। 1947 সালে দেশভাগের পর এটিকে স্পেশাল ইন্টারোগেশন সেন্টারে রূপান্তরিত করা হয়, কিন্তু সবচেয়ে ভয়াবহ অধ্যায় লেখা হয় 1971 সালে। স্থানীয় একটি গেরিলা গ্রুপের দাবি অনুযায়ী এই মর্গের নিচে পাকিস্তানি সেনাবাহিনীর একটি শ্যাডো ইউনিট শতাধিক বুদ্ধিজীবী, শিক্ষক ও সাংস্কৃতিক কর্মীকে আটকে রেখে অত্যাচার চালায় এবং তাদের দেহগুলো পরীক্ষা নিরীক্ষার পর এই 113টি সেলে ফেলে রাখে। যুদ্ধ শেষ হওয়ার পর স্থানীয় কর্তৃপক্ষ ভয় ও আইনি জটিলতায় পুরো বিষয়টি চাপা দেয় এবং দরজাগুলো চিরতরে সিল করে দেয়।
ডক্টর কে যে ডায়েরিটি উদ্ধার করেন তাতে নুরুল ইসলাম নামের সেই ব্যক্তি তার শেষ দিনগুলোর করুণ বিবরণ লিখে গেছেন। তিনি লিখেছেন কিভাবে তাদের খাবার নামমাত্র দেওয়া হতো, কিভাবে প্রতি রাতে 1-2 জন করে বের করে নিয়ে যাওয়া হতো এবং আর ফেরত আসতো না, এবং কিভাবে তারা শুনতে পেতেন উপরে মর্গে সাধারণ মৃতদেহ আনার শব্দ যখন তারা নিচে জীবন্ত কবরে পড়েছিল। ডক্টর কে এর ফোনের ভিডিও ফুটেজে যখন দরজাগুলো কাঁপছিল তখন স্লটগুলো দিয়ে অস্পষ্ট বিকৃত মুখচ্ছবি দেখা গেছে। অডিও অ্যানালিসিসে একই সাথে 113টি আলাদা আলাদা কান্না, গুঞ্জন ও বাংলা কথার সিগন্যাল ধরা পড়েছে, যা মানব কণ্ঠের বৈশিষ্ট্য বহন করে কিন্তু অতি প্রাকৃতভাবে বিকৃত। নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু প্রথম দিনই একটি ভূগর্ভস্থ দেওয়াল ধসে পড়ে এবং 3 জন শ্রমিক গুরুতর আহত হন। তাদের মধ্যে একজন জ্ঞান ফিরে পেয়ে বলে, ওরা রাগ করছে, ওরা বলছে আমাদের নাম লিখো, আমাদের কথা বলো, তারপরই আমরা যাব। এখন নির্মাণস্থলটি সাময়িক বন্ধ, কর্তৃপক্ষ নিশ্চুপ। ডক্টর কে তার ভিডিও ও ডায়েরির ফটোকপি আমাদের হাতে দিয়েছেন। তিনি বলেছেন, এটা কোনো ভূতের ঘটনা নয়, এটা আমাদের জাতির একটি জ্যান্ত, শ্বাস নেওয়া, কাঁদতে থাকা গণকবর। ওদের আত্মা নয়, ওদের অসমাপ্ত ইতিহাস আটকে আছে। যতক্ষণ না আমরা ওদের পরিচয় স্বীকার করছি, ওদের গল্প বলছি, ততক্ষণ এই ধাক্কা, এই আওয়াজ, এই চোখগুলো থামবে না। আপনার আশেপাশের নীরবতাটা কি অনুভব করতে পারছেন? এটি শুধুই নীরবতা নয়, এটি অপেক্ষার ধ্বনি। এই ছিল আজকের প্রথম ঘটনা। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন। এবার যাওয়া যাক আজকের দ্বিতীয় ঘটনায়। রাত 10টা মানেই অশরীরীর রাত। দ্বিতীয় ঘটনা, বিলের অতল গহ্বরে ডুবে থাকা মৎস্যপুরী ও মুখহীন মৎস্যকন্যারা। এই ঘটনা আমাদের পাঠিয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম, একজন হাইড্রোলজিক্যাল সার্ভে ইঞ্জিনিয়ার, যিনি ওই এলাকায় জরিপ কাজ করছিলেন। অসংখ্য ধন্যবাদ শফিকুল ভাইকে। হবিগঞ্জ সুনামগঞ্জের সীমান্তে অবস্থিত নয়াকান্দি বিল। স্থানীয় কিংবদন্তি অনুসারে এ বিলের নিচে একটি পুরনো গ্রাম ডুবে আছে, যাকে মৎস্যপুরী বলে। 2024 সালের ফেব্রুয়ারিতে সরকারি একটি নৌ পরিবহন প্রকল্পের জন্য এই বিলের গভীরতা ও তলদেশের মানচিত্র তৈরি করার দায়িত্ব পান শফিকুল। তারা সোনার ও সাইড স্ক্যান সোনারযুক্ত আধুনিক নৌকার ব্যবস্থা করেন। জরিপের তৃতীয় দিন তাদের যন্ত্রপাতি বিলের কেন্দ্রস্থলে একটি অসম্ভব রকমের গভীর ও জটিল গঠন শনাক্ত করে। গভীরতা হঠাৎ 20 ফুট থেকে 200 ফুটে নেমে যায় এবং সোনারের স্ক্রিনে একটি সুস্পষ্ট জ্যামিতিক নকশা ফুটে ওঠে, যেন ডুবে যাওয়া একটি পুরো গ্রামের রাস্তা, বাড়িঘরের দেওয়াল ও একটি বর্গাকার চত্বর। কিন্তু আরও আতঙ্কের ব্যাপার, সেই ডুবে থাকা কাঠামোগুলোর মধ্যে দিয়ে অসংখ্য মানবাকৃতির কিন্তু অত্যন্ত দ্রুতগামী উষ্ণ বস্তু চলাচল করছিল। শফিকুল প্রথমে ভেবেছিলেন বড় মাছ, কিন্তু সেগুলোর আকার ও চলনের প্যাটার্ন ছিল সম্পূর্ণ মানব সুলভ, এমনকি জোড়ায় জোড়ায়। সেই রাতেই তাদের জরিপ নৌকাটি একটি অদৃশ্য বাধায় আটকে যায়, ইঞ্জিন বন্ধ হয়ে যায়, চারপাশে ঘন কুয়াশা নেমে আসে। তখনই তারা পানির নিচ থেকে একটি শব্দ শুনতে পান, অসংখ্য মানুষের একসাথে কান্নার শব্দ, যেন কোনো দূরবর্তী বিয়ের বাদ্যর সঙ্গে মিশে আছে। হঠাৎ নৌকার পাশ দিয়ে পানির ওপর ভেসে ওঠে 5টি মুখ। প্রতিটি মুখই একজন তরুণীর, সৌন্দর্যে ভরা, কিন্তু চোখের স্থানে শুধু গভীর কালো গর্ত। তাদের গলা পর্যন্ত ভেজা চুল। তারা মুখ না খুলেই একটি করুণ, মধুর, ভয়ঙ্কর সুরে গান গাইতে শুরু করে। একটি পুরনো ভাটিয়ালি গান, যার কথা ছিল, নায়ে ভাষাইলি রে ও কি পারে নায়া, সেখানে যে 16কা দিয়ে বাড়ি বানাইছে। শফিকুলের সহকর্মী রবিন ফোন দিয়ে ভিডিও তুলতে গিয়ে দেখেন ক্যামেরায় শুধু ধোঁয়াটে আলো, কিন্তু খালি চোখে সেই মুখগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। তখনই নৌকার তলদেশে জোর ধাক্কা পড়তে শুরু করে, যেন নিচ থেকে কেউ নৌকা উপরে তুলে দিতে চাইছে। তাদের সোনার স্ক্রিনে দেখা যায় নৌকার ঠিক নিচে সেগুলো জমা হয়েছে, শত শত উষ্ণ মানবাকৃতির সিগন্যাল। স্থানীয় এক 102 বছর বৃদ্ধ মোশাররফ হোসেন, যার দাদা সেই ডুবে যাওয়া গ্রামের বাসিন্দা ছিলেন, তিনি বলেন একটি অবিশ্বাস্য কাহিনী। 1897 সালের ভূমিকম্পে গ্রামটি হ্রদে ডুবে যায়, কিন্তু তারও আগে ওই গ্রামে একটি প্রথা ছিল, প্রতি বছর বর্ষায় গ্রামের সবচেয়ে সুন্দরী 5 জন কন্যা তাদের দেবতা গঙ্গা রায়ের উদ্দেশ্যে নৈবেদ্য হিসেবে বিলের জলে নামত। কিংবদন্তি বলে তারা মৃত্যুবরণ করত না,
বরং জলের নিচে একটি রাজ্যে চলে যেত এবং সেখান থেকে গ্রামকে রক্ষা করত। বিল ডুবে যাওয়ার দিনও সেই 5 কন্যা নৈবেদ্য দিতে নেমেছিল এবং তারপরই ভূমিকম্প আসে। বৃদ্ধ দাবি করেন সেই কন্যারা এখনও সেখানে আছে এবং তারা যে কোনো নৌযানকে গ্রামের দিকে টেনে নিতে চায় যাতে তাদের সঙ্গী হয়। শফিকুলের সংগ্রহ করা সোনার ডেটাতে সেই মানবাকৃতির সিগন্যালগুলো বারবার রেকর্ড করা হয়েছে। একটি সিগন্যাল বিশ্লেষণ করে দেখা গেছে তার গতি ও ত্বরণ একজন সাঁতারুর সমান, কিন্তু কোনো একজন মানুষ 200 ফুট গভীরে কোনো অক্সিজেন ছাড়া এভাবে সাঁতার কাটতে পারে না। তাদের রেখে যাওয়া ভিডিওর অডিওতে যখন সেই মুখগুলো গান গাইছিল তখন স্পেকট্রোগ্রামে একটি অদ্ভুত প্যাটার্ন দেখা যায়, যা আদতে একটি খুব পুরনো বিলুপ্ত বাংলা লিপির সংখ্যাগুলোর মতো। জরিপ কাজ স্থগিত করা হয়েছে। স্থানীয় জেলেরা এখন রাতে ওই বিলে যায় না। তারা বলে কখনো কখনো জলের ওপর ভাসে ফুল, মাছ না ধরা সুতা আর সেই একই গান। তাদের বিশ্বাস মৎস্যপুরীর বাসিন্দারা তাদের শহর ফিরে পেতে চায়, আর সেই জন্য তাদের দরকার জীবন্ত মানুষের উপস্থিতি। শফিকুল বলেন, আমি একজন বিজ্ঞানী, আমি যা দেখেছি তা বিজ্ঞানের বইয়ে নেই। এটা কোনো ভূত নয়, এটা একটা ডুবে যাওয়া সভ্যতার কালেকটিভ কনশাসনেস যে তার অস্তিত্বের প্রমাণ চাইছে। জল শুধু জল নয়, সেখানে সময় আটকে আছে। রাত 10টা মানেই অশরীরীর রাত, এবং জলের নিচে শুধু মাছ নয়, ডুবে থাকা ইতিহাসও থাকে যে সময় সময়ে হাঁসফাঁস করতে উঠে আসে। সত্যি অসাধারণ ছিল দ্বিতীয় ঘটনাটি। অশরীরী কখনোই কালো জাদু, অন্ধবিশ্বাস, কুসংস্কারকে প্রমোট করে না। আর অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের, তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। রাত 10টা মানেই অশরীরীর রাত। এবার চলুন সেই ভয়ঙ্কর গহ্বরে, যেখানে একজন ওঝা নিজের জীবন বাজি রেখে এক প্রেত শক্তির সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং যা তাকে চিরতরে পাল্টে দিয়েছে। তৃতীয় ঘটনা, 7 তলা ভবনের অদৃশ্য 9ম তলা এবং রক্তলিপি। এই ঘটনা আমাদের পাঠিয়েছেন প্রকৌশলী আরিফ মাহমুদ ও সাইট সুপারভাইজার জসিমউদ্দিন। অসংখ্য ধন্যবাদ তাদেরকে। 2023 সালের নভেম্বর নারায়ণগঞ্জের একটি ব্যস্ত বাণিজ্যিক এলাকায় একটি 7 তলা অত্যাধুনিক শপিং মলের নির্মাণ কাজ শেষ পর্যায়ে। ফিটিং ও ইন্টেরিয়ারের কাজ চলছে, কিন্তু কাজ শুরুর দিন থেকেই অদ্ভুত বাধার সম্মুখীন হচ্ছিল দল। প্রথমে ভূতাত্ত্বিক সমীক্ষায় এই জমিকে নিখুঁত পাওয়া গেলেও পাইলিং করার সময় ড্রিল মেশিন প্রতিবার 29 ফুট গভীরতায় একটি অত্যন্ত কঠিন ধাতব বস্তুতে আটকে যেত। শেষ পর্যন্ত সেটি সরাতে গিয়ে দেখা যায় সেটি একটি লোহার সিন্দুক। ভাঙার পর তার ভেতর থেকে পাওয়া যায় ব্রিটিশ আমলের কিছু মুদ্রা, একটি ভাঙা ঘড়ি এবং মানব হাড়ের গুঁড়ো। সিন্দুকের ভেতরের দেওয়ালে বাংলা ও ইংরেজিতে কাটা লেখা, যারা এটা খুলবে তাদের ঘর কখনো থামবে না। সিন্দুকটি সরানোর পর থেকে সাইটে অশুভ ঘটনার সূত্রপাত। প্রতিদিন সকালে শ্রমিকরা দেখত রাতে রাখা সরঞ্জাম উল্টোপাল্টা, ফ্রেশ ঢালাই করা কংক্রিটে পায়ের ছাপ, খালি পায়ের, এবং আলোর সুইচগুলো চালু। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে যখন তারা প্রধান লিফট শ্যাফটে কাজ শুরু করে। লিফট শ্যাফটের গভীরে থেকে প্রতি রাত 3:30 মিনিটে একই ক্রমিক শব্দ ভেসে উঠত। প্রথমে একটি শিশুর হাসি, তারপর দ্রুত সিঁড়ি দৌড়ানোর শব্দ, সবশেষে একটি মহিলার চিৎকার ও ধাক্কার শব্দ। একদিন সাহস করে 2 জন শ্রমিক হারনেস বেঁধে শ্যাফটের নিচে নামে। প্রায় 7 তলার সমান গভীরে শ্যাফটের দেওয়ালে তারা একটি লুকানো দরজা আবিষ্কার করে। দরজাটি কাঠের, প্রচণ্ড পুরনো, যাতে একটি ত্রিভুজাকার চিহ্ন আঁকা। দরজা ভাঙার পর ভেতরে তারা যা দেখে তার হৃদয় হিম করা। একটি ছোট্ট অন্ধকার কক্ষ, মেঝেতে একটি পুরনো চাদর, তার উপর একটি খাটিয়ায় একটি শীর্ণ কঙ্কাল শুয়ে আছে। কঙ্কালের গলায় একটি লকেট, হাতে একটি ডায়েরি। কিন্তু সবচেয়ে আতঙ্কের বিষয়, কক্ষের দেওয়ালে সিলিং থেকে মেঝে পর্যন্ত অসংখ্য রক্তলিপি, বারবার লেখা, যারা এটা খুলবে তাদের ঘর কখনো থামবে না। স্থানীয় এক ইতিহাসবিদের সহায়তায় তারা জানতে পারেন এই জমিতে একসময় একটি 3 তলা জমিদার বাড়ি ছিল, যার একটি গুপ্ততলা ছিল, মূলত একটি নির্যাতন কক্ষ। 1946 সালের সাম্প্রদায়িক দাঙ্গার সময় ওই জমিদার একটি হিন্দু পরিবারকে সেই কক্ষে আটকে রেখে পুড়িয়ে মারে। পরিবারের কন্যা, একটি শিশু ও তার মা সেখানেই মারা যান।
কথিত আছে জমিদার বাড়িটি পরবর্তীতে ভেঙে ফেলা হয়, কিন্তু সেই গুপ্ত কক্ষটি কেউ খুঁজে পায়নি। জমিদারের নাতি 1970-এ এই জমিতে একটি হোটেল বানানোর চেষ্টা করেও একই রকম বিপত্তির মুখে পড়ে প্রকল্প বন্ধ করে দেন। ডায়েরিটি পড়ে জানা যায় লেখিকা সেই মারা যাওয়া কন্যা বিন্দু। সে লিখেছে কিভাবে তার মা ও ভাইকে তার চোখের সামনে হত্যা করা হয় এবং সে কিভাবে অন্ধকারে 17 দিন ধরে আটক থেকে অবশেষে মারা যায়। তার শেষ লাইন, আমি লিফট চাই, উপরে যাব, কিন্তু এটা 9ম তলা, কেউ পাবে না। এরপর থেকেই নির্মাণাধীন ভবনের 9ম তলার উপস্থিতি অনুভব করা শুরু হয়। শ্রমিকরা 6 তলায় কাজ করার সময় হঠাৎ দেখতে পেত অতিরিক্ত একটি তলা উপরে উঠে গেছে। সিঁড়ি দিয়ে 7 তলায় উঠতে গিয়ে কেউ কেউ নিজেদের পুনরায় 8 তলায় পেত, কিন্তু ভবনের ডিজাইনে 8 তলাই শেষ তলা। এক রাতে সাইড গার্ড সিসিটিভি ফুটেজে দেখেন ভবনের বাহ্যিক দেওয়াল বরাবর একটি উজ্জ্বল সাদা আলোর বল 7 তলা থেকে উপরে উঠে যায় এবং অদৃশ্য হয়ে যায়, যেন সেখানে একটি অদৃশ্য তলা আছে। একজন প্রবীণ ওঝার পরামর্শে তারা ভবনের উত্তর পূর্ব কোণে একটি বিশেষ স্থানে বিন্দু ও তার পরিবারের জন্য একটি স্মারক স্থাপনা করে এবং লিফট শ্যাফটের সেই কক্ষটিকে সম্পূর্ণ সিল করে দেয়। এরপর অস্বাভাবিকতা কমে গেলেও সম্পূর্ণ যায়নি। প্রকৌশলী আরিফ বলেন, আমরা ভবনের ফিজিক্যাল স্ট্রাকচার শেষ করেছি, কিন্তু এর এনার্জি ফিল্ড, তার সাথে আমরা আপোষ করেছি। লিফটের প্যানেলে আমরা 8 নম্বর বটম রাখিনি, 7-এর পর গিয়ে 10-এ পড়ে, 9 বাদ। কারণ 8 নম্বর বটন টিপলেই কেউ যদি 9ম তলায় পৌঁছে যায়, আমরা সেই রিস্ক নিতে চাইনি। ভবনটি আজ দাঁড়িয়ে আছে, ব্যবসা চলছে, কিন্তু রাত যত গভীর হয় নিরাপত্তা গার্ডরা কখনো কখনো শুনতে পান লিফট শ্যাফটের ভেতর থেকে আসা একটি মেয়ের কণ্ঠ, একটা তলা আর একটা, আমাকে বাড়ি নিয়ে যাও। রাত 10টা মানেই অশরীরীর রাত। আর এখন চলুন চূড়ান্ত ঘটনাটিতে, যেখানে বাস্তবতা নিজেই ভেঙে পড়েছিল এবং একজন মানুষ তার নিজের সবচেয়ে ভয়ঙ্কর শত্রুর মুখোমুখি হয়েছিল, নিজেকে। চমৎকার ছিল আজকের তৃতীয় ঘটনা। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়, সত্যি ভৌতিক ঘটনা। আপনিও আমাদের ইমেলে পাঠাতে পারেন আপনার সাথে অথবা আপনার আশেপাশে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা। আমাদের কাছে ঘটনা পাঠানোর ঠিকানা হলো ashoriri@gmail.com। চতুর্থ ঘটনা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের জীবন্ত গ্রন্থ ও মধ্যরাতের পাঠচক্র। এই ঘটনা আমাদের পাঠিয়েছেন প্রাক্তন ছাত্রী তামান্না আহমেদ এবং বর্তমান লাইব্রেরিয়ান জনাব AKM সিরাজুল ইসলাম। অসংখ্য ধন্যবাদ তাদেরকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি ও স্থানীয় ইতিহাস বিভাগটি B3 বিভাগ, গবেষকদের জন্য স্বর্গ। কিন্তু 2024 সালের মার্চ থেকে বিভাগটি রাত 8টার পর নিষিদ্ধ এলাকায় পরিণত হয়, কারণ সেখানকার বইগুলি নিজেরাই সক্রিয় হতে শুরু করে। সব শুরু হয় যখন বাংলা বিভাগের এক এমফিল গবেষক তামান্না 1930-40-এর স্থানীয় সংবাদপত্রের মাইক্রোফিল্ম নিয়ে গবেষণা করছিলেন। তিনি একটি নির্দিষ্ট তারিখ 21শে মার্চ 1948 খুঁজছিলেন। হঠাৎ শেলফ থেকে একটি পুরনো চামড়ায় বাধাই করা বই নিজে থেকে নিচে পড়ে যায় এবং খুলে যায়, ঠিক সেই তারিখের খবরটি নিয়ে। খবরটি ছিল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি শিক্ষকের রহস্যজনক মৃত্যু নিয়ে, যা আত্মহত্যা বলে চাপা দেওয়া হয়। বইয়ের মার্জিনে লাল কালিতে লেখা, সত্যি গল্প এই বইয়ের ভেতরে। কৌতূহলী তামান্না বইটি মনোযোগ দিয়ে পরীক্ষা করলেন। বইটির নাম পূর্ববঙ্গের লোক ঐতিহ্য, প্রকাশকাল 1952। কিন্তু বইয়ের পাতাগুলির মাঝখানে সূক্ষ্মভাবে সেলাই করে আরেকটি বই লুকোনো, একটি হাতে লেখা ডায়েরি। লেখক প্রফেসর ডক্টর M.A. মান্নান, যিনি 1971-এ নিখোঁজ হন। ডায়েরিতে তিনি লিখেছেন কিভাবে তিনি এবং তার সহকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার সময় একটি গোপন রাজনৈতিক হত্যার প্রমাণ খুঁজে পেয়েছিলেন, যেখানে উপমহাদেশের একটি প্রভাবশালী গোষ্ঠী বিরোধী বুদ্ধিজীবীদের সরিয়ে দেয়। আরও শোকেচক্কর তথ্য, তিনি দাবি করেন গ্রন্থাগারের B3 বিভাগের একটি শেলফের পেছনে একটি গোপন কক্ষ আছে, যেখানে সেই সকল বুদ্ধিজীবীর ব্যক্তিগত ডায়েরি ও রাষ্ট্রীয় গোপন নথি লুকোনো আছে। তামান্না এবং তার 3 বন্ধু সেই গোপন কক্ষের সন্ধান নেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা রাত 11টার পর লাইব্রেরিতে ঘাপটি মেরে থাকে। ঠিক মিডনাইটে তারা B3 বিভাগ থেকে হালকা আলো এবং ফিসফিস আওয়াজ শুনতে পায়। তারা আস্তে করে দরজার ফাঁক দিয়ে উঁকি মারে, যা দেখে তাদের চুল খাড়া হয়ে যায়।
বিভাগের কেন্দ্রীয় টেবিলের চারপাশে 12টি ঝাপসা অর্ধস্বচ্ছ মানুষের ছায়া বসে আছে। তাদের সামনে উন্মুক্ত বই। একজন দৃশ্যত বক্তৃতা দিচ্ছেন। এটা ছিল একটি ভুতুড়ে একাডেমিক সেমিনার। টেবিলের মাথায় বসা ব্যক্তিটি, যাকে পরে তামান্না প্রফেসর মান্নানের ছবিতে চিহ্নিত করেন, মুখ তুলে সরাসরি তামান্নার দিকে তাকান এবং হাসেন। তারপর সমস্ত ছায়া মিলিয়ে যায়। টেবিলে শুধু রেখে যায় একটি খোলা বই, যার পাতায় নতুন করে লেখা, সত্য প্রকাশ করো, নইলে আমরা বিরতি নেব না। পরের দিন তারা উল্লিখিত শেলফটি সরিয়ে ফেলে। পেছনে সত্যিই একটি মরচে ধরা লোহার দরজা লুকিয়েছিল। দরজা ভাঙার পর তারা একটি 10 বাই 10 ফুটের কক্ষ পায়। সেখানে কোনো ফার্নিচার নেই, শুধু দেওয়ালে দেওয়ালে শেলফ, আর তাতে সারি সারি হাতে বাঁধাই করা ডায়েরি ও নথি। কিন্তু সবচেয়ে আতঙ্কের বিষয়, যখন তারা একটি ডায়েরি স্পর্শ করে, সেটি থেকে একটি গুঞ্জন ওঠে এবং তাদের মাথায় স্বতঃস্ফূর্তভাবে ছবি ও শব্দ ভেসে উঠতে শুরু করে। ডায়েরির লেখকের শেষ মুহূর্তের স্মৃতি। এই জীবন্ত গ্রন্থাগারটি ছিল একটি সচেতন কালেকটিভ কনসিয়াসনেস আর্কাইভ। যারা অন্যায়ের বিরুদ্ধে লিখেছিলেন, তাদের স্মৃতি ও আকাঙ্ক্ষা তাদের লেখার মধ্যেই আটকে ছিল। তামান্না এবং তার বন্ধুরা কর্তৃপক্ষের কাছে সব জানায়। একটি গোপন কমিটি গঠন করা হয় নথিগুলো অধ্যয়নের জন্য। কিন্তু তারা একটি শর্তে কাজ করে। প্রতি বৃহস্পতিবার রাত 12টায় B3 বিভাগ খালি রাখতে হবে এবং টেবিলে একটি করে নতুন প্রকাশিত গবেষণাপত্র রেখে দিতে হবে। কেন? কারণ সেই মধ্যরাতের পাঠচক্র চলতেই থাকে। লাইব্রেরিয়ান সিরাজুল ইসলাম নিজের কানে শুনেছেন রাতের নিস্তব্ধতা ভেদ করে বিতর্কের আওয়াজ। সিসিটিভিতে কখনো আলোর খেলা, কখনো উড়ন্ত বই দেখা গেছে। তামান্না বললেন, ওরা ভূত নয়, ওরা হলেন আমাদেরই পূর্বসূরি বুদ্ধিজীবীদের আনফিনিশড ইন্টেলেকচুয়াল এনার্জি, যারা সত্য লিখে গেছেন কিন্তু তা প্রকাশ পায়নি। গ্রন্থাগার শুধু বই জমা রাখার স্থান নয়, এটা আইডিয়াজের সমাধিক্ষেত্র। আর কিছু আইডিয়াজ এতটাই শক্তিশালী যে মৃত্যুও তাদের বাড়ি করতে পারে না। আজ যদি আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাত জাগে পড়াশোনা করেন এবং B3 বিভাগের দিকে তাকান, তবে দেখতে পাবেন একটি বই নিজে থেকে বেরোয় আসছে। সেটা ইনভিটেশন নাকি ওয়ার্নিং, তা আপনার বিশ্বাসের উপর নির্ভর করে। রাত 10টা মানেই অশরীরীর রাত, এবং জ্ঞানের প্রতি কিছু থার্স্ট মৃত্যুর পরেও মেটে না। তো বন্ধুরা, আজকের এপিসোড 12 এখানেই শেষ। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারও যদি এমন কোনো অভিজ্ঞতা থেকে থাকে যা আপনি শেয়ার করতে চান, আমাদের ইমেল করুন। মনে রাখবেন, আপনি একা নন, কারণ রাত 10টা মানেই অশরীরীর রাত। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আগামীকাল রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো ভয়ের গল্প নিয়ে। শুভরাত্রি।